এই ভিডিওটাতে তোমাদের সিন্ধু তীরে কবিতার দুটো বড় প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। যেহেতু 2024 সালে সিন্ধু তীরে কবিতাটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, এর থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি এবং আশা করছি এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা তোমরা পরীক্ষায় কিন্তু পেতে পারো। তা প্রথমটা দেখো, পঞ্চকন্যা পাইলা চেতন। এখানে পঞ্চকন্যা বলতে কাদের কথা বলা হয়েছে? তা আমরা এখানে যে কাব্যাংশটা পড়ছি পাঠ্যপুস্তকে, সেখানে কিন্তু এই পঞ্চকন্যার আমরা কোথাও নামের উল্লেখ পাচ্ছি না। তাহলে উত্তরটা আমরা কিভাবে বলবো? না, সৈয়দ আলাওলের লেখা সিন্ধু তীরে কবিতাটি পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে গৃহীত। এই মূল কাব্যগ্রন্থ অনুসরণে আমরা জানতে পারি, এভাবেই কিন্তু উত্তরটা বলতে হবে, যেহেতু এখানে তাদের নাম সরাসরি উল্লেখ নেই। অনুসারে জানতে পারি যে পঞ্চকন্যা হলেন যথাক্রমে সিংহল রাজকন্যা বা চিতোরের রানা রত্নসেনের দ্বিতীয়া স্ত্রী পদ্মাবতী, এবং আর তার চার যে সখী ছিলেন তারা যথাক্রমে চন্দ্রকলা, বিজয়া, রোহিণী, বিধন্নলা। আচ্ছা, এরপরে দেখো পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেয়েছিলেন। তা এই প্রশ্নের উত্তর বলতে গিয়ে শুধু তাদের কি করে চিকিৎসা, সেবা, শুশ্রূষা, একদম সরাসরি সেই অংশে চলে যাবে না। প্রথমে একটু প্রসঙ্গ তোমাদের উল্লেখ করতে হবে। কি প্রসঙ্গ? না মানে পঞ্চকন্যা যে অচৈতন্য অবস্থায় পদ্মা দেখেছিলেন সেই প্রসঙ্গটা তোমাদের বলে কিভাবে তারা চেতনা ফিরে পেয়েছিল, কিভাবে তাদের সেবা শুশ্রূষা রাজকন্যা পদ্মা এবং তার সখীরা মিলে করেছিলেন সেটা বলতে হবে। তাহলে কি বলবে উত্তরে? না, প্রাতঃকালে বা প্রত্যুষে যেমন রাজকন্যা পদ্মা তার সখীদের নিয়ে উদ্যানে যখন ভ্রমণ করছিলেন, তখন সিন্ধু তীরে কলার মান্দাসে অচৈতন্য অবস্থায় পঞ্চকন্যাকে তিনি দেখেন বা তারা দেখেন, এবং রাজকন্যা পদ্মা তাদের বসন ও কেশের বিন্যাস দেখে অনুমান করেছিলেন যে তারা সমুদ্র ঝড়ে আক্রান্ত হয়ে অচৈতন্য অবস্থায় এই স্থানে কলার মান্দাসে ভাসতে ভাসতে উপনীত হয়েছেন। এরপর স্নেহভরে, যেহেতু রাজকন্যা পদ্মার মধ্যে একটা মমত্ববোধ বা স্নেহবোধ ছিল, সেটা উল্লেখ করতে হবে যে স্নেহভরে তিনি পরীক্ষা করেন যে তাদের কিঞ্চিত শ্বাস প্রশ্বাস চলছিল। তখন তিনি বিধাতার কাছে, তখন রাজকন্যা পদ্মা মনে মনে আশা সঞ্চারিত হয় এবং তিনি বিধাতার কাছে প্রার্থনা করেন যে তার পিতার পুণ্যের ফলে এবং নিজের ভাগ্যের জোরে যেন সেই পঞ্চকন্যার প্রাণ ফিরিয়ে আনতে পারেন, এবং তিনি প্রাণপণে চিকিৎসা করবেন বলেও বিধাতার কাছে অঙ্গীকার করেন। এবং শুধু যে অঙ্গীকারই করলেন তা নয়, এরপরে দেখো সেই সঙ্গে সঙ্গে সখীদের আজ্ঞা দিলেন যে সেই পঞ্চকন্যাকে উদ্যানের মাঝে তুলে নিয়ে এসে তাদের শুষ্ক বসনে ঢাকা হলো এবং আগুন প্রজ্বলিত করে কেউ মস্তকে কেউ পাদদেশে তাদের উত্তাপ প্রদান করতে থাকলেন এবং তন্ত্র মন্ত্র মহৌষধিও তারা প্রয়োগ করলেন। এইভাবে প্রায় 4 দণ্ড তাদের নানানভাবে যত্নে চিকিৎসা ও সেবা যত্ন, নানানভাবে তাদের চিকিৎসা ও যত্ন ওই রাজকন্যা পদ্মা ও তার সখীরা করলেন। এভাবেই পঞ্চকন্যা চেতনা ফিরে পেলেন। তাহলে উত্তরটা দেখছো তো, কবিতার লাইনগুলো ধরে বলতে গিয়ে কিন্তু বেশ যথেষ্ট পরিমাণে তোমাদের বড়ই হয়ে যাবে। এরপরে দেখো আরেকটা বড় প্রশ্ন দিয়েছি, যেটা সমুদ্র নিপতি সুতা নাম কি? তা সমুদ্র নিপতি সুতা শব্দের অর্থ কন্যা। এখানে সমুদ্র রাজার কন্যা পদ্মাকে বোঝানো হয়েছে। তারপরে বলা হয়েছে সিন্ধু তীরে কবিতা অবলম্বনে মানে পদ্মার চরিত্রটা বিশ্লেষণ করতে হবে। তো পুরো কবিতা অনুসারে আমরা এখানে রাজকন্যা পদ্মার চরিত্রটা তুলে ধরবো। দেখো সবার এই কবিতাটার অংশে, পুরো কবিতার মধ্যে 3টে অংশ রয়েছে। একটা হচ্ছে প্রথম যে আমরা অংশটা পড়েছিলাম একদম ফার্স্ট পেজে, সেখানে দেখব যে সমুদ্র রাজার কন্যা পদ্মার মধ্যে একটা সৌন্দর্যবোধ রয়েছে এবং সেই সৌন্দর্যবোধ বশত সে তার বাসস্থানটা কোথায় তিনি তার বাসস্থানটা কোথায় গড়ে তুলেছিলেন এবং সেই বাসস্থানের পরিসরটা আশপাশটা তিনি কিভাবে রচনা করতে চেয়েছিলেন তার একটা বর্ণনা রয়েছে। এরপরের যে অংশটা রয়েছে যে তার দৈনন্দিন জীবনযাপন এবং সেই জীবনযাপনের মধ্যেও তার মন মানসিকতার যে পরিচয় আমরা দ্বিতীয় অংশটাতে পাই, যেখানে ওই অচৈতন্য অবস্থায় পঞ্চকন্যাকে দেখে সমুদ্র রাজা কন্যা পদ্মার মনে কি জেগেছিল। এরপরে শেষ অংশ যেটা রয়েছে, কিভাবে সমুদ্র রাজার কন্যা পদ্মা সেই পঞ্চকন্যা
পদ্মাকে বা রাজকন্যা পদ্মা ও তার সখীরা সেই পঞ্চকন্যার কীভাবে সেবা যত্ন করে তাদেরকে সুস্থ করে তুলেছিলেন। এই তিনটে পোর্শন রয়েছে কবিতার মধ্যে। তাই এই তিনটি অংশের নিয়েই আমরা রাজকন্যা পদ্মার চরিত্রের মধ্যে প্রথম যেটা পাচ্ছি তার সৌন্দর্যবোধ। সাধারণত সৌন্দর্যবোধ এবং প্রকৃতি প্রেম তার মধ্যে খুব প্রবল ছিল। তাই আমরা দেখি সমুদ্র তীরবর্তী ভূমিখণ্ডে যেখানে একটি পর্বতও ছিল, সেই স্থানে তিনি একটা মানে যেটা টঙ্গী রচনা করেছিলেন, স্বর্ণ ও রত্ন খচিত একটি প্রাসাদ রচনা করেছিলেন এবং সেই প্রাসাদের সংলগ্ন ছিল একটি উদ্যান, যে উদ্যানে নানান মনোহর পুষ্প, যার সুগন্ধ যে কোনো সুগন্ধকে হার মানাতো এবং নানান সুলক্ষণ বৃক্ষ তিনি রোপণ করেছিলেন। মোটামুটি মনোরম পরিবেশের মধ্যে যে তিনি বিরাজ করতেন, এতে তার প্রকৃতি প্রেম এবং সৌন্দর্যবোধের পরিচয় পাওয়া যায়। এরপরে দেখো তার চরিত্রের মধ্যে একটা বড় দিক হচ্ছে যেটা তার সেবা পরায়ণ। প্রথমে আমরা আগে বলি কৌতূহলী মন, যে কৌতূহলী মন বশতই এই দ্বিতীয় পোর্শনটাতে আমরা দেখছি যে সেই অচৈতন্য পঞ্চকন্যাকে দেখে তিনি অনুমান করছেন, তার মনের মধ্যে কৌতূহল জেগেছে যে তাদেরকে দেখে তিনি বিস্মিত হচ্ছেন যে এরা কারা, কেন তাদের এই অবস্থা। সেই কৌতূহল বশত তার মনের মধ্যে নানান উত্তর ভেসে আসছে, অনুমান করছেন। এরপরে দেখো তার মধ্যে মানে কৌতূহল প্রবণ একটা মন তার মধ্যে রয়েছে। শুধু কৌতূহল নয়, এরপরে তার মধ্যে সেবাপরায়ণ বা স্নেহময়ী বা মমতাময়ী একটা মনের আমরা পরিচয় পাই, যে কারণে যে সেই অচৈতন্য পঞ্চকন্যাকে তিনি তাদের কোনোভাবে অবগতি না নিয়েই তাদের সেবা শুশ্রূষা করে তিনি তাদের সুস্থ করে তোলার চেষ্টা করেছেন, সখীদের সাহায্য নিয়েছেন। এবং তার মধ্যে আর একটা আমরা চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে পাই রাজকন্যা পদ্মার মধ্যে, যে ঈশ্বরের প্রতি প্রবল বিশ্বাস, নিজের পুণ্যের ওপরেও তার একটা প্রবল জোর রয়েছে। মানে এই এই আমরা দেখছি যে পঞ্চকন্যার সেবা শুশ্রূষা করার আগে রাজকন্যা পদ্মা বিধাতার কাছে প্রার্থনা করেছেন, পিতার পুণ্যফল নিজের ভাগ্যের জোরের জন্য প্রার্থনা করেছেন, প্রাণপণে চিকিৎসা করবেন বলে ঈশ্বরের কাছে মানে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন, তারপরে তাদের সেবা শুশ্রূষায় সংযুক্ত হচ্ছেন। তাহলে তার মধ্যে একটা প্রবল ঈশ্বর বিশ্বাস আমরা পাচ্ছি। তাহলে মোটামুটি রাজকন্যা পদ্মার চরিত্রের মধ্যে আমরা প্রথমে পেলাম তার সৌন্দর্যবোধ ও প্রকৃতি প্রেম, তারপরে পাচ্ছি তার কৌতূহলী মন 2 নম্বরে, 3 নম্বরে পাবো যে তার মধ্যে এক সেবাপরায়ণ বা মমতাময়ী মন রয়েছে বা একজন মমতাময়ী মানুষের পরিচয় পাই, এবং শেষ পয়েন্টে আমরা লিখতে পারি তার মধ্যে প্রবল ঈশ্বর বিশ্বাস ছিল। তাহলে এভাবেই দুটো প্রশ্ন তৈরি করো, আশা করছি তোমরা পরীক্ষায় এর মধ্যে যে কোনো একটা পেতে পারো।